হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফ। আজকে তোমাদের সাথে আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 16 অর্থাৎ পরিমিতি নিয়ে। পরিমিতি চ্যাপ্টারটাকে মূলত আমরা চারটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, সেটা হচ্ছে 16.1 থেকে 16.4 পর্যন্ত। চার ভাগে এই চ্যাপ্টারকে ভাগ করা আছে আমাদের অনুশীলনীতে। 16.1-এ আমাদের আলোচনা করা আছে ত্রিভুজ নিয়ে। 16.2-তে আলোচনা করা আছে চতুর্ভুজ এবং বহুভুজ নিয়ে। 16.3-তে আলোচনা করা আছে বৃত্ত নিয়ে। এবং 16.4-এ আমাদের ঘনবস্তু অর্থাৎ 3D বস্তু নিয়ে আলোচনা করা আছে। আমরা এক এক করে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক দেখার চেষ্টা করব। প্রথমে শুরু করি ত্রিভুজ নিয়ে। আমাদের 16.1 চ্যাপ্টারটা মূলত একটা ত্রিভুজ নিয়ে বেস করা। এখন একটা ত্রিভুজে মূলত মোটা দাগে কয়টা কম্পোনেন্ট থাকে? একটা ত্রিভুজ ধরি, এটা আমার একটা ত্রিভুজ যার মান হচ্ছে এ বি সি। এই ত্রিভুজের এটা হচ্ছে এ কোণ, এইটা বি কোণ এবং এটা সি কোণ। একটা ত্রিভুজের তিনটা কোণ বিদ্যমান এবং এই ত্রিভুজের এ কোণের বিপরীত বাহুকে আমরা বলি ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহুকে বলি ছোট হাতের বি এবং সি কোণের বিপরীত বাহুকে বলি ছোট হাতের সি। সেক্ষেত্রে আমি একটা ত্রিভুজের টোটাল কয়টা কম্পোনেন্ট পেলাম? 6টা। তার তিনটা কোণ এবং তিনটা বাহু। এদের ইউজ করে আমি এটার পরিসীমা বের করতে পারি, ক্ষেত্রফল বের করতে পারি এবং আরো অন্যান্য মান বের করতে পারি। তো প্রথমে আমাদের একটা ত্রিভুজ নিয়ে যা জানা লাগবে তা হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং আমাদের ত্রিভুজের তিন বাহুর সমষ্টিকে বলা হচ্ছে পরিসীমা। তিন বাহুর সমষ্টিকে বলে পরিসীমা। এখন আমাদের এই চ্যাপ্টারে যখন আমরা সামনে পড়বো আমরা দেখব আমাদের পরিসীমার পাশাপাশি আরেকটা টার্ম ব্যবহৃত, সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে সাধারণত আমরা এস দ্বারা প্রকাশ করি। এটা অর্ধ পরিসীমা, নামে বোঝা যাচ্ছে পরিসীমার অর্ধেক, অর্থাৎ পরিসীমা এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার অর্ধ পরিসীমার সূত্র। আমরা একটু পরে যখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়মগুলো দেখব, তখনই আমরা বুঝতে পারবো আসলে আমাদের এই অর্ধ পরিসীমাটা মূলত কোন কাজে ব্যবহৃত হবে। এখন ত্রিভুজের আমরা বিভিন্ন মান দেখলাম, তবে ত্রিভুজের যে মেইন মানটা ক্ষেত্রফল, সেটা এখন আমরা কোনো সূত্র দেখিনি। একটা কমন ত্রিভুজের সাধারণত তিন ভাবে ক্ষেত্রফল বের করা যায়, অর্থাৎ তিনটা ডিফারেন্ট সূত্র দিয়ে আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো এবং সেই তিনটা সূত্র দিয়ে আমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো যদি আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ডেটা দেওয়া থাকে। চলো দেখা যাক। প্রথমত এই সূত্রের সাথে আমরা সকলে পরিচিত। আগে বলে নিই, ত্রিভুজের ক্ষেত্রফলকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। সেকেন্ডে আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে দুটি সন্নিহিত বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ রিলেটেড। এখন আমার এখানে ধরো এ এবং বি দুইটা সন্নিহিত বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ কত? সি। সেক্ষেত্রে আমার সূত্রটা হবে হাফ এ বি সাইন সি, অর্থাৎ হাফ ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত তাদের সাথে গুণ অবস্থা থাকবে। এখন একটা ত্রিভুজের সন্নিহিত বাহুদ্বয় তো তিন জোড়া হইতে পারে, যেমন এ বি হয়েছে, যেমন একইভাবে হাফ এসি সাইন এ এবং সি কোণের, এ এবং সি বাহুর মধ্যবর্তী কোণ কত? বি, অর্থাৎ হাফ এসি সাইন বি। এবং আরেকটা হতে পারে হাফ বিসি সাইন এ। অর্থাৎ আমার এই সূত্রের মাধ্যমে আমি তিনটা ডিফারেন্ট কম্বিনেশন, আমার যে কোনো দুইটা সন্নিহিত বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে আমি সেই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এরপর আমাদের থার্ড যে সূত্র, সেটা মূলত হচ্ছে আমাদের এই এস প্রয়োজন হবে অর্ধ পরিসীমা। এই সূত্রে আমার যদি তিনটা বাহু দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমি আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো এবং তিনটা বাহু দেওয়া থাকলে সেখান থেকে আমি এস বের করতে পারবো এবং সেই এস এবং তিনটা বাহু আমার এই সূত্রের মধ্যে আছে। যদি দেখাতে যাই, এই সূত্র হচ্ছে একটা বড় রুট ওভারের মধ্যে আমার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, অর্থাৎ রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে আমার কয়টা কম্পোনেন্ট প্রয়োজন হচ্ছে? চারটা। আমার এস এবং এ বি সি এই তিনটার মান দেওয়া থাকলে আমি আমার এই সূত্রটা ব্যবহার করতে পারবো। এখন এস এর মান তো আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই, যদি আমার এ বি এবং সি এর মান দেওয়া থাকে তাহলে তো আমি এস এর মান পাবো, তাই না?
সো আমার তিনটা বাহু দেওয়া থাকলে আমি এই সূত্র আগাবো, আমার যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে আমি এই সূত্রে আগাবো, এবং আমার যদি দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ দিয়ে দেয় তাহলে আমরা এই সূত্রে আগাবো। এই ছিল এই প্রত্যেকটা সূত্র, এই তিনটা সূত্র আমরা যে কোনো টাইপের ত্রিভুজ, সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। তবে আমাদের সমকোণী, আমাদের সমবাহু, সমদ্বিবাহু এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এবং অন্যান্য বিষয় নির্ণয়ের কিছু নির্দিষ্ট সূত্র আছে, আমরা চেষ্টা করি এখন সেই দিকে চলে যাওয়ার। এখন আমরা কথা বলবো তিনটা স্পেসিফিক টাইপের ত্রিভুজ নিয়ে। প্রথমত আমাদের সমবাহু ত্রিভুজ। সমবাহু নামে কি বলে, যে একটা বাহু, একটা ক্ষেত্র যার তিনটা বাহু পরস্পর সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজের একটা বাহু যদি হয় এ, তাহলে অপর বাহুগুলো কি হবে এ, এবং ধরি এটা আমার এ বি সি ত্রিভুজ, তাহলে এর প্রথম শর্ত কি, আমার এ বি সমান সমান বিসি সমান সমান সি এ, যার মান হচ্ছে এ। তো আমার একটা ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান হইলে আমার সেটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ। এখন তিনটা বাহু সমান হইলে তার তিনটা কোণও পরস্পর সমান হইতে হবে। অ্যাঙ্গেল এ বি এবং সি পরস্পর কি হবে, সমান হবে। এবং এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের মানও আমি যা বলতে পারবো, কারণ আমার ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এরা যদি পরস্পর সমান হয় এবং এদের সমষ্টি 180 হইতে হয়, তাহলে এদের প্রত্যেকের মান হইতে হবে 60 ডিগ্রি। অর্থাৎ আমার সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এখন আমার এটার একটা বাহু যদি হয় কত এ, তাহলে এটার পরিসীমা কত হবে, আমার এই ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে এ প্লাস এ প্লাস এ, অর্থাৎ 3a। এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের পরিসীমা। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার জন্য আমরা ওই যে দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন অনুপাতের সেই সূত্রটা ইউজ করে দেখি আমাদের কি আসে। সেক্ষেত্রে আমার হাফ ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল, ধরি আমার এই দুইটা সন্নিহিত বাহু, অর্থাৎ হাফ ইন্টু এ ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত, তাদের মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি। এখন এ ইন্টু এ মানে কত এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত √3/2। এখন যদি আমি মোটা দাগে এদের হিসাব করি তাহলে √3/2, 2 দুগুণে 4 এ স্কোয়ার। তাহলে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 এ স্কোয়ার। সমবাহু ত্রিভুজ নিয়ে আমাদের এর থেকে বেশি আর তেমন কোনো আলোচনা নেই, আমাদের জাস্ট ক্ষেত্রফলের সূত্র এবং পরিসীমার সূত্র মনে রাখলেই হবে। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যেই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু পরস্পর সমান। অর্থাৎ ধরি আমার এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটার এই বাহুটা এ হলে এইটাও এ হবে, এবং যে কোনো একটা বাহু হবে বাকি দুই বাহু থেকে ডিফারেন্ট, এটা হচ্ছে আমার বি। আমার তাহলে এ বি এবং এসি দুইটার মানে কি এ, তার মানে এ বি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু এ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে পাশাপাশি যেই দুইটা বাহু সমান এবং সমান সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ দাও পরস্পর সমান, তাহলে সেক্ষেত্রে আমার অ্যাঙ্গেল এ বি সি সমান সমান অ্যাঙ্গেল এ সি বি, অর্থাৎ এই কোণ এবং এই কোণ পরস্পর সমান। এক্ষেত্রে আমার পরিসীমা হচ্ছে সমান সমান এ প্লাস বি সমান সমান 2a প্লাস বি, এবং আমার ক্ষেত্রফলের সূত্র, এটার ক্ষেত্রফলের সূত্রটা আমি সাজেস্ট করবো তোমাদের মুখস্থ রাখতে, কারণ আগের সূত্রগুলা দিয়ে এটা ডিরাইভ করা যায়, তবে অত বেশি টাইম আমরা আমাদের যাতে এই লেভেলে পাবো না, যেহেতু এটা একটা ওয়ান শট ক্লাসের মতোই যেখানে একবারে সব বেসিক নিয়ে আলোচনা করা হবে। এটা সূত্রটা হচ্ছে b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, b/4 ইন্টু √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এখানে এ বলতে আমার সমান সমান বাহুদ্বয় বুঝাবে। তুমি সমান সমান বাহুদ্বয় যদি এ ধরো তাহলে তোমার এখানে এটার মান এ হবে, এবং বি বলতে যেই ডিফারেন্ট বাহুটা আছে, ধরো এটাকে যদি ভূমি দিয়েও নির্দেশ করি তাহলে আমার বি হবে সমান সমান বাহুদ্বয় থেকে ডিফারেন্ট যে বাহুটা। সো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা মূলত এইটুকুই, এবং এরপরে আমরা আলোচনা করব সমকোণী ত্রিভুজ নিয়ে। সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের জল্পনা কল্পনা আলোচনার কোনো শেষ নেই, কারণ সমকোণী ত্রিভুজ থেকে আমাদের ম্যাথের আরেকটা চ্যাপ্টার আসে যেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ধরি এটা আমার থিটা, তাহলে এসি হচ্ছে অতিভুজ এবং
এবি আর বিসি হচ্ছে আমার লম্ব আর ভূমি, থিটার সাথের বাহু হচ্ছে আমার ভূমি এবং থিটার অপোজিট বাহু হচ্ছে আমার লম্ব, এবং এটা আমার অতিভুজ। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যদিও এটা এই চ্যাপ্টারের টপিক না, তাও আমাদের এই চ্যাপ্টারের ম্যাথ সলভ করার জন্য পিথাগোরাসের উপপাদ্য জানা জরুরি, তাই প্রথমেই আমি এটা লিখে দিলাম। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমি কোন সূত্রটা ইউজ করব? আমার এখানে দুইটা বাহু আছে এবং তাদের মধ্যবর্তী কোণ, বি কোণের মান কত এখানে? 90 ডিগ্রি। তবে আমি এটার আরেকভাবে সলভ করতে পারি, সেটা হচ্ছে আমাদের একেবারে ছোটকাল থেকে আমরা যে ম্যাথটা শিখে আসছি, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখন আমার সমকোণী ত্রিভুজের ভূমি তো আছে, তবে আমার উচ্চতা তো দেওয়া নেই, দেওয়া আছে। সমকোণী ত্রিভুজের লম্বই মূলত তার উচ্চতা, কারণ উচ্চতা কি, ত্রিভুজটা ভূমি থেকে কতটুকু দূর উপরে আছে, এখন তার লম্ব থেকে তো আর উপরে সেই ত্রিভুজে আমি আর কোনো পয়েন্ট পাবো না, তাহলে সেক্ষেত্রে আমার লম্বই কি হবে, আমার সমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজের উচ্চতা। ধরি আমার এখানে ভূমি হচ্ছে বি এবং লম্ব হচ্ছে এ, তাহলে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এবি, অর্থাৎ হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আর এই ক্ষেত্রে আমাদের পরিসীমা অ্যাজ ইউজুয়াল, এটা এ হলে এটা বি, এবং তাদের অতিভুজ তাহলে কত হবে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই তিনটা বাহুর যোগফলই হবে মূলত আমার সমকোণী ত্রিভুজের পরিসীমা। এবং এই রিলেটেড ত্রিভুজ নিয়ে আমাদের 16.1-এ যত আলোচনা ছিল সবগুলোর বেসিক আমরা দেখতে পারছি, এবং এইটা নিয়ে এখন তোমাদের ম্যাথ সলভ করার পালা। ইনশাল্লাহ আমি 16 পয়েন্ট চ্যাপ্টার পুরাটা নিয়ে একটা ওয়ান শট সিকিউ নিয়ে আসার চেষ্টা করব। 16.2 এর ওয়ান শট বেসিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 16.2 চ্যাপ্টারটা আমাদের চতুর্ভুজ নিয়ে আলোচনা করে। ত্রিভুজ নিয়ে আলোচনা যতটা না কঠিন, আমাদের চতুর্ভুজ নিয়ে আলোচনা তার চেয়ে তুলনামূলকভাবে বেশি জটিল। এখন এটা আমি কঠিন বলবো না, একটু জটিল প্রসেস, বা বুঝতে পারলে তোমার এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এখন আমি আমার এখানে প্রত্যেকটা চতুর্ভুজে যেভাবে সংজ্ঞায়িত করছি, সেখানে আমি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করছি। আমার এই প্রত্যেকটাই হচ্ছে আমার এ বি সি ডি চতুর্ভুজ। যদি আমি এই চতুর্ভুজটা তোমাদের দেখাতে যাই, তাহলে এটা কিন্তু একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি এবং ডি থেকে এ। এই সিকোয়েন্সটা মেনটেন করলে আমি এখানে যেই বাহুগুলোর সম্পর্ক দেখাবো সেগুলো তোমাদের সাথে রিলেটেবল মনে হবে। এখানে আমার চারটা বাহু আছে, এ বি, বিসি, সিডি এবং এডি। আমার এ বি এর বিপরীত বাহু হচ্ছে আমার সিডি, এবং এডি এর বিপরীত বাহু হচ্ছে আমার বিসি। এছাড়াও আমার এই চতুর্ভুজে আর কি কি আছে, আমার এখানে চারটা কোণ আছে, আমার এ কোণ, বি কোণ, সি কোণ এবং ডি কোণ আছে, এবং চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। সেটা আমি আর আলাদা করে উল্লেখ করলাম না, সেটা তোমাদের নিজেদের জানা থাকার কথা, যেহেতু ক্লাস 8-এও এই নিয়ে আলোচনা আছে। এবং আমার একটা চতুর্ভুজে জাস্ট চারটা কোণ এবং চারটা বাহু না, এখানে আমার আরো দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার দুইটা কর্ণ। আমার আকার অনুযায়ী আমার প্রত্যেকটা চতুর্ভুজে আমি যে দুইটা কর্ণ পাবো তারা হচ্ছে এসি এবং বিডি। এখন এই 10টা কম্পোনেন্টের মধ্যে বিভিন্ন সম্পর্ক মাধ্যমে আমরা মূলত আমাদের এই ত্রিভুজের চতুর্ভুজের প্রকারভেদগুলো করে থাকি। এখন একটা একটা করে আমরা দেখি আমাদের চতুর্ভুজ কয় প্রকার এবং সেই চতুর্ভুজের প্রকারভেদগুলোর বৈশিষ্ট্য কি কি। আমার চতুর্ভুজের প্রকারভেদ হচ্ছে মূলত 5টা আমাদের চ্যাপ্টারে: আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, ট্রম্বস এবং ট্রাপিজিয়াম। এখন এটা সামান্তরিক না সামান্তরিক এটা নিয়ে এত বেশি আলোচনায় যাব না, তবে প্রথমে আমরা আলোচনা করব কি নিয়ে, আয়তক্ষেত্র নিয়ে। আয়তক্ষেত্র হচ্ছে মূলত এমন একটা চতুর্ভুজ যেটা আমাদের বর্তমানে সব জায়গায় আমরা দেখতে পারি। ইভেন আমি যে মোবাইলটা দিয়ে এখন ভিডিও রেকর্ড করতেছি, এটাও একটা কি, আয়তক্ষেত্র। এক্ষেত্রে আমার বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হয়, অর্থাৎ আমার এ বি এবং সিডি পরস্পর সমান, এবং এসি, এডি আর বিসি বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, এবং এই চতুর্ভুজের চারটা কোণই 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ পরস্পর কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবং এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর দুইটা কর্ণ এসি এবং বিডিও পরস্পর সমান। এখন আমাদের আয়তক্ষেত্রের বাহুগুলো জাস্ট পরস্পর সমান না, এরা পরস্পর সমান্তরাল, অর্থাৎ এই বাহু এবং এই বাহুর প্রত্যেকটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পরস্পর সমান। সমান্তরাল বলতে বোঝায় ধরো দুইটা রেখা যা অনন্তকাল পর্যন্ত একই দূরত্ব মেনটেন করে চলতে থাকবে, এদের বলে সমান্তরাল রেখা। অর্থাৎ এ বি আর সিডি পরস্পর জাস্ট সমান না, এরা পরস্পর সমান এবং
সমান্তরাল। বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হলে তাকে আমরা বলি হচ্ছে আয়তক্ষেত্র, এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। এখন আয়তক্ষেত্রের যে বড় বাহুটা সেটাকে সাধারণত আমরা দৈর্ঘ্য বলে থাকি এবং ছোট বাহুটাকে বলি প্রস্থ। তো দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে থাকলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল পাবো। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে আমার 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, কারণ এখানে এটা দৈর্ঘ্য হইলে এটাও দৈর্ঘ্য, 2 দৈর্ঘ্য, এটা প্রস্থ হইলে এটাও প্রস্থ, 2 প্রস্থ। তাহলে এটার পরিসীমা কত? 2 × দৈর্ঘ্য প্লাস 2 × প্রস্থ। তাহলে 2 কমন দিলে কত হয়? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এবং এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা যখন এই চ্যাপ্টারের মেইন যে ম্যাথগুলো আসে বোর্ডে, পুকুরের ম্যাথ, বাগানের ম্যাথ, রাস্তার ক্ষেত্রফল বের করার ম্যাথ, ইটের সংখ্যা বের করার, এই প্রত্যেকটা ম্যাথ মূলত আমাদের এই আয়তক্ষেত্রের সাথে রিলেটেড, দৈর্ঘ্য প্রস্থের সাথে রিলেটেড। এখন আয়তক্ষেত্র নিয়ে আমাদের ধারণাটা একেবারে ক্লিয়ার রাখতে হবে, না হলে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথই আমরা পারবো না। এরপরে আমরা পড়বো হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের কনসেপ্টটা হচ্ছে সেম টু সেম আয়তের মতো, জাস্ট একটা ডিফারেন্স। বর্গক্ষেত্রর প্রত্যেকটা বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটা বাহু পরস্পর সমান এবং বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। জাস্ট আয়তক্ষেত্রে যে বিপরীত বাহুদ্বয় সমান, আমরা এখানে যদি প্রত্যেকটা বাহুকে সমান ধরে নিই তাইলে এটা হয়ে যায় আমার বর্গক্ষেত্র। অর্থাৎ এখানে যদি একটা বাহু হয় এ, তাহলে প্রত্যেকটা বাহুই কত হবে? এ। সেক্ষেত্রে আমার এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু এডি, চার বাহুই পরস্পর সমান এবং যার মান হচ্ছে এ। এবং এখানে আমার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। একই সাথে এখানে আমার কর্ণদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এসি ইজ ইকুয়ালস টু বিডি। তাহলে বর্গক্ষেত্রের যদি চারটা বাহুই এ হয় তাহলে এর পরিসীমা কত? চারটায় অর্থাৎ 4a, এবং এর ক্ষেত্রফল হচ্ছে, এর দৈর্ঘ্য যা প্রস্থতা অর্থাৎ a × a, তাহলে এর ক্ষেত্রফল কত? a স্কোয়ার। অর্থাৎ বর্গক্ষেত্রের একটা বাহুর স্কোয়ার করলে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। এখন এখানে দুইটাতেই আমার একটা জিনিস মিসিং গেছে। আমার তো চতুর্ভুজের কর্ণ নিয়েও একটা আলোচনা ছিল, আমি জাস্ট বাহুদ্বয়ের মধ্যে সম্পর্ক দেখেছি। তবে আমার বাহুদ্বয় থেকে কিভাবে কর্ণ বের করতে হয় সেই সূত্র তো আমি দেখাইনি। ধরি আমার দৈর্ঘ্য হচ্ছে a এবং প্রস্থ হচ্ছে b, তাহলে এটা এই যে বি সি ডি, এটা কি আমার একটা সমকোণী ত্রিভুজ না? যেখানে আমার অ্যাঙ্গেল সি হচ্ছে সমকোণ, এখানে আমার বিসি হচ্ছে কি ভূমি এবং সিডি হচ্ছে লম্ব, আর বিডি যেটা আমার কর্ণ সেটা আমার অতিভুজ। তাহলে সেক্ষেত্রে আমার কর্ণ বিডি সমান সমান হচ্ছে √/, ভূমি স্কোয়ার এ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বি স্কোয়ার। অর্থাৎ আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর বর্গের যোগফলের বর্গমূল হচ্ছে তার কর্ণের দৈর্ঘ্য। শুনতে একটু কষ্ট মনে হয়ে গেল, তবে এটা জাস্ট পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা বের করতে পারি। এবং সেম সূত্র আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রেও হবে। এখানে মেবি আমি বর্গক্ষেত্র বলছি, এটা আয়তক্ষেত্র। এখানে আমার হবে a স্কোয়ার প্লাস, এখানে যেটা বি এখানেও তো সেটা, এখানে সেটা a, তার মানে a স্কোয়ার প্লাস a স্কোয়ার। হিসাব নিকাশ করে আমরা পাই √2 × a। √2 কিন্তু a কিন্তু রুটের বাইরে, √2 × a, এটা হচ্ছে আমার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আমি জাস্ট বর্গক্ষেত্রের একটা বাহু জানলে আমি সেটার কর্ণ বের করতে পারবো, জাস্ট ওই বাহুর সাথে √2 গুণ দিয়ে দিব। দেন আমরা আলোচনা করব সামান্তরিক নিয়ে। সামান্তরিকের ক্ষেত্রে আমার সবগুলা বৈশিষ্ট্য অলমোস্ট আয়তের সাথে সিমিলার। ধরো আয়তক্ষেত্র এটাকে যদি আমি জাস্ট একটু বাঁকায় দিই তাহলে কি সেটা আমার সামান্তরিক হয়ে যায় না? তাহলে সেক্ষেত্রে আমার বিপরীত বাহুদ্বয় আয়তক্ষেত্র সমান ছিল, সামান্তরিক আমার বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এবি সমান সিডি, এডি সমান বিসি। এবং এখানেও আমার এবি এবং সিডি পরস্পর সমান্তরাল এবং এডি আর বিসিও পরস্পর সমান্তরাল। তবে যেই জিনিসটা আমার সামান্তরিক আয়ত থেকে ডিফারেন্ট মানে সেটা হচ্ছে কর্ণ। আমার সামান্তরিকের ক্ষেত্রে এটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ, এটা হচ্ছে বৃহত্তম কর্ণ। অর্থাৎ কর্ণ দুইটা পরস্পর সেম না। এটা হচ্ছে আমার আয়তকে সামান্তরিক থেকে ডিফারেন্ট মানে, যেখানে আয়তক্ষেত্রে আমার কর্ণদ্বয় পরস্পর সমান, সামান্তরিকে আমার কর্ণদ্বয় পরস্পর সমান না। সামান্তরিকের ক্ষেত্রে আমি দৈর্ঘ্য প্রস্থ পাই না, আমি এখানে পাই সন্নিহিত বাহুদ্বয়। ধরি এটা আমার এ এবং এটা বি,
তাহলে সন্নিহিত বাহুদ্বয় এ এবং বি, এটা এ হইলে এটাও এ, যেহেতু বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, এবং এটা বি হইলে এটাও বি। সেক্ষেত্রে আমার পরিসীমা হচ্ছে পরিসীমা সমান সমান 2 × a + b। যেহেতু এখানে বাহুদ্বয়ের মধ্যবর্তী সম্পর্কে কোনো চেঞ্জ নাই, তাহলে আমার আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র যা, আমার সামান্তরিকের পরিসীমার সূত্র একই। এরপরে আমরা দেখব হচ্ছে এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল বের করার জন্য আমরা আমাদের বিগত চ্যাপ্টারে অর্থাৎ 16.1 এর কিছু থিওরি ইউজ করব। ধরো আমার এই কর্ণটা এখানে নাই, তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা কর্ণ দিয়ে যদি আমি সামান্তরিককে যে কোনো একটা কর্ণ যোগ করি, তাহলে এটা কি সামান্তরিককে দুইটা ত্রিভুজে ডিভাইড করে। এখন সেই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমার এই বাহু সমান, এই বাহু এবং এই বাহু সমান, এবং এসি হচ্ছে আমার সাধারণ বাহু, অর্থাৎ ত্রিভুজ দুইটা কি সর্বসম। তাহলে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সেটারে যদি আমি অন্য ত্রিভুজ দিয়ে ভাগ করি, তাহলেই তো আমি সেটারে আমি অন্য 2 দিয়ে গুণ করি, তাহলেই তো আমি আমার পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা পাচ্ছি। আমি যদি এখানে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তারে 2 দিয়ে গুণ দেই, তাহলেই তো আমি আমার পুরো সামান্তরিকের ক্ষেত্রফল পাচ্ছি। তো তাহলে সেক্ষেত্রে আমি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব কিভাবে? আমার এখানে ধরি ভূমি হচ্ছে বি, এবং এইখান থেকে এটা হচ্ছে আমার উচ্চতা এইচ। যদি আমার এইটা এইচ হয়, তাহলে এইটাও এইচ, যেহেতু এডি এবং বিসি পরস্পর সমান্তরাল, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কি সমান। তাহলে এক্ষেত্রে আমার এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখন আমি যদি আমার সামান্তরিকের ক্ষেত্রফল চাই, তাহলে আমার এ বি সির মতো দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে, অর্থাৎ এর সাথে একটা 2 গুণ আকারে দিব, তাহলেই তো আমি আমার পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা পাচ্ছি। তাহলে এখানে কি আমার এই 2 এবং এই 2 কাটা যায়, তাহলে আমার ক্ষেত্রফল কত থাকে? ভূমি গুণন উচ্চতা। এটা হচ্ছে আমার সামান্তরিকের ক্ষেত্রফল, ভূমি গুণন উচ্চতা। এবং এখানে আমার ভূমিকে বি এবং উচ্চতার এইচ ধরলে এটা হচ্ছে আমার বিএইচ। এটা মনে রাখা ইম্পর্টেন্ট, কারণ সামান্তরিক নিয়ে আমাদের অনুশীলনে 3টা ডেডিকেটেড ম্যাথ আছে এবং বোর্ডেও আসে। তো সামান্তরিকের আলোচনা মূলত এইটুকুই। আমি জানি শর্টের মধ্যে অনেক বেশি ইনফরমেশন অ্যাড হয়ে যাচ্ছে, তবে তোমরা সুন্দর মতো বিষয়গুলোকে খাতায় নোট করে ফেলো, তাহলে তোমাদের কাছে বিষয়গুলো আরো ক্লিয়ারলি বোঝা যাবে। এরপর আমরা পড়বো হচ্ছে রম্বস। যেমন আয়তক্ষেত্রকে একটু কোণা মতো বাঁকায় দিলে আমাদের সামান্তরিক হয়, তেমনি বর্গক্ষেত্রকে যদি আমি একটু বাঁকায় দিই, তাহলে আমি পাবো হচ্ছে আমার রম্বস। অর্থাৎ রম্বস এবং বর্গের ক্ষেত্রে আমার এই বৈশিষ্ট্যটা সিমিলার, যে রম্বসেরও 4 বাহু পরস্পর সমান, অর্থাৎ এ বি সমান সমান সিডি সমান সমান বিসি সমান এডি, 4 বাহু পরস্পর সমান এবং তাদের মান এ। তাহলে সেক্ষেত্রে এর পরিসীমা কত? এর পরিসীমা হচ্ছে 4a। তবে এর ক্ষেত্রফল তো বর্গের সাথে সিমিলার হবে না, কারণ এখানে দৈর্ঘ্য আর প্রস্থ আছে, এখানে দৈর্ঘ্য প্রস্থ নেই। আমার রম্বসের যে ইউনিক বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে রম্বসের কর্ণ। অর্থাৎ এখানে রম্বসের কর্ণ কত? এসি আর বিডি। এখানে রম্বসের ক্ষেত্রে আমার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটার মানে কি? কর্ণদ্বয় সাধারণত পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে মানে হচ্ছে, ধরি এটা আমার ও বিন্দু, তাহলে ও বি এবং ওডি পরস্পর সমান, যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে এখানে দ্বিখণ্ডিত করছে, এবং এও এবং ওসি পরস্পর সমান, এটা গেল দ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত। এখন সমকোণে সমদ্বিখণ্ডিত বলতে বোঝায় এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করার ফলে মাঝখানে যে কয়টা কোণ উৎপন্ন হয়েছে এর প্রত্যেকটারই মান হচ্ছে আমার 90 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি সমান সমান অ্যাঙ্গেল বি ও সি সমান অ্যাঙ্গেল সি ও ডি সমান অ্যাঙ্গেল এ ও ডি, প্রত্যেকটার মান কত? 90 ডিগ্রি। অর্থাৎ আমার এখানে প্রত্যেকটা কোণ পরস্পর 90 ডিগ্রি। তাহলে এখানে কটা? একটা, দুইটা, তিনটা, 4টা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কয়টা? 4টা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই প্রত্যেকটা পরস্পর এক একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ হলে এদের মধ্যে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই হবে, এবং এই পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে আমার এখানে একটা নির্দিষ্ট ম্যাথ আছে, অনুশীলনীর 10 নম্বর ম্যাথটা। সেই ম্যাথটা আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে সলভ করতে পারবো।
এবং আমাদের এখানে এখনো রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা বাকি, সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে পড়ানোর চেষ্টা করব। একটু আগে আমরা আলোচনা করছি রম্বসের মেইন বৈশিষ্ট্য তার কর্ণের মধ্যে থাকে। রম্বসের ক্ষেত্রফলের ক্ষেত্রে বিষয়টা সেম। রম্বসের ক্ষেত্রফল মূলত ডিপেন্ড করে তার কর্ণের উপরে। ধরি আমার রম্বসের কর্ণদ্বয় হচ্ছে, এটা ধরো D1, এটা হচ্ছে D2। আমার রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এদের কর্ণদ্বয়ের গুণফল। অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল A সমান সমান হচ্ছে হাফ ইন্টু এদের কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয় কত? D1 এবং D2, তাহলে হাফ ইন্টু D1 ইন্টু D2। এটা হচ্ছে আমার রম্বসের কর্ণদ্বয়। আমার সাধারণত ম্যাথে রম্বসের কর্ণ ডিরেক্ট দেওয়া থাকে না, আমার রম্বসের বাহু এবং অন্যান্য কম্পোনেন্ট দেওয়া থাকে, সেখান থেকে আমার রম্বসের কর্ণটা বের করে তারপর ক্ষেত্রফল বের করতে হয়। এবং সেটা বের করি কিভাবে? সমকোণী ত্রিভুজের কনসেপ্টগুলো ইউজ করে। কারণ রম্বসের কর্ণদ্বয় তাকে পরস্পর 4টা সমকোণী ত্রিভুজে ডিভাইড করে, সেভাবে আমরা এই ক্ষেত্রফলটা বের করে থাকি। এরপরে আমরা আমাদের 5 নাম্বার টপিক অর্থাৎ ট্রাপিজিয়াম নিয়ে কথা বলবো। ট্রাপিজিয়াম মূলত এমন একটা চতুর্ভুজ যার জাস্ট একটা শর্ত, ট্রাপিজিয়ামের চতুর্ভুজের ট্রাপিজিয়াম হওয়ার জন্য জাস্ট একটা শর্ত মেনটেন করতে হয়, যে কোনো দুইটা বাহুর পরস্পর সমান্তরাল হইতে হবে। অর্থাৎ এডি এবং বিসি এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল। এখন এরপর এই চতুর্ভুজ নিয়ে যাই হোক আমার সেটা দেখার বিষয় না, এই 4টা বাহু সমান হোক, অসমান হোক, কিংবা যাই হোক, এটা আমার দেখার বিষয় না। জাস্ট দুইটা বাহু সমান্তরাল হইলে আমার এটা একটা ট্রাপিজিয়াম হবে। এখন ধরি সমান্তরাল বাহু একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইচ। এখন এদের মধ্যবর্তী দূরত্ব কেন লাগবে? ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। আমার এর পরিসীমার সূত্র দরকার নেই, আমার জাস্ট ট্রাপিজিয়াম থেকে একটাই সূত্র প্রয়োজন, সেটা হচ্ছে তার ক্ষেত্রফলের সূত্র। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। এখান থেকে এটা যদি এইচ হয়, এখান থেকে এটাও কত? এইচ। তাহলে এইচ সব জায়গায় সেম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত তাইলে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। এই গেল আমার চতুর্ভুজ পার্ট। তবে 16.2-তে আমার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে বহুভুজ পার্ট। বহুভুজ বলতে আমরা এমন টাইপের ক্ষেত্রগুলোকে বুঝাই যাদের মান মূলত যাদের বাহু সংখ্যা একের অধিক, অর্থাৎ ত্রিভুজ এবং চতুর্ভুজও আমাদের এক প্রকারের বহুভুজ। তবে নর্মালি আমরা বহুভুজ বলতে 4-এর অধিক যে সংখ্যক বাহুগুলো সম্বন্ধিত ক্ষেত্রকে ইউজুয়ালি বুঝাই। এক্ষেত্রে বহুভুজের আমি এক্সাম্পল দিয়েছি পঞ্চভুজ, ষড়ভুজ এবং অষ্টভুজের, যেগুলো আমাদের ম্যাথে বেশিরভাগ আসে। এদের আমাদের এই কয়টা কম্পোনেন্ট যদি আমরা জানতে পারি, তাহলেই বহুভুজ নিয়ে আমাদের থিওরি একদম ক্লিয়ার থাকবে। প্রথমে আসি বহিকোণ এবং অন্তকোণ কি। ষড়ভুজের এক্সাম্পল নিলে, ষড়ভুজের ভিতরে যে এই কোণগুলো আছে এগুলো হচ্ছে আমার অন্তকোণ, এবং এই বাহুটাকে যদি আমি বর্ধিত করি তাহলে অন্তকোণের যেই সম্পূরক কোণ আছে সেটা হচ্ছে আমার কি? বহিকোণ। অর্থাৎ তাদের একটা বাহুকে বর্ধিত করলে অন্তকোণের সাথে আরো যেই কোণটা উৎপন্ন হয় অপোজিট সাইডে, সেটা হচ্ছে আমার বহিকোণ। এটা হচ্ছে আমার বহিকোণ, এটা হচ্ছে আমার অন্তকোণ। এখন আমার বহিকোণ বের করার নিয়ম হচ্ছে, অর্থাৎ এই কোণটা এটা বের করার নিয়ম হচ্ছে 360 ডিগ্রিকে আমি এর বাহু সংখ্যা দিয়ে ভাগ দিব। সাধারণত বাহু সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি। একটা বহুভুজের বাহু যত তার এন এর মান তত। তো সেক্ষেত্রে আমি যদি 360 ডিগ্রিকে এন দ্বারা ভাগ করি তাহলে আমি এর বহিকোণ পাবো। এরপরে যদি আমি এর টোটালটা কত, পুরোটা আমার 180 ডিগ্রি, 180 থেকে যদি আমি বহিকোণ বাদ দিই তাহলে তো আমি আমার অন্তকোণের পার্টটা পাই। তাহলে অন্তকোণ সমান হচ্ছে 180 মাইনাস বহিকোণ। এরপরে আমার বাহুর সংখ্যা অর্থাৎ এন বের করার সূত্র আমরা এখানেই পেয়ে আসছি। যদি আমরা জাস্ট এন কে এখানে গুণ করি এবং 360 কে বহিকোণ দিয়ে ডিভাইড করি তাহলে তো আমি আমার এন এর মান পাবো। এই সূত্র থেকে আমার এই সূত্র আসছে, অর্থাৎ 360 ডিভাইড বাই বহিকোণ। আমার বহিকোণ দেওয়া থাকলে তা 360-কে বহিকোণ দ্বারা ডিভাইড করলে আমি আমার কয় ভুজ বিশিষ্ট বহুভুজ সেটা আমরা বুঝতে পারবো, অর্থাৎ এন এর মান পাবো। এরপরে হচ্ছে অন্তকোণের সমষ্টি। এই সূত্রটা একটু মুখস্থ টাইপের। ধরো তোমার বাহু সংখ্যা হচ্ছে 7, তাহলে সেক্ষেত্রে তোমার অন্তকোণের সমষ্টি হবে 7 - 2 ইন্টু 180। যদি আমি বাহু সংখ্যা ধরি n, তাহলে সেই সূত্রটা হচ্ছে n - 2 ইন্টু 180। এবং বহিকোণের সমষ্টি সিম্পল, বহিকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এটা পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ কিংবা দশমভুজ যত ভুজই থাকুক, আমাদের বহিকোণ দ্বয় সমষ্টি হবে 360 ডিগ্রি। আর কর্ণের সংখ্যা, অর্থাৎ আমার এখানে কর্ণ কয়টা হইতে পারে তার একটা নির্দিষ্ট সূত্র আছে, সেটা হচ্ছে n -
n ইন্টু n মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু, n ইন্টু n মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। এটা আমার কর্ণ সংখ্যাকে নির্দেশ করে, অর্থাৎ আমার এখানে কয়টা কর্ণ পসিবলি হইতে পারে সেটা আমরা যদি দাগ দিয়ে বের করতে যাই তাহলে আমাদের কয়েক জমানা লেগে যাবে। তবে আমরা এই সূত্রের মাধ্যমে ডিরেক্টলি এটার সাথে একটা সামঞ্জস্যতা আমি বের করতে পারবো। দেখো আমি দাগ দিচ্ছি তো দিচ্ছি, তবে আমার কর্ণের সংখ্যা শেষ হচ্ছে না। সো আমার কর্ণের সংখ্যা হচ্ছে n ইন্টু n মাইনাস থ্রি বাই টু। এরপরে আমরা লাস্টলি আমাদের বহুভুজের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হচ্ছে এর ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্রটা কোথা থেকে আসে তার থেকে বেশি এই সূত্রটা মনে রাখা ইম্পর্টেন্ট, কারণ ক্ষেত্রফল ডিরেক্টলি আমাদের বের করতে দেয়, ক্ষেত্রফল থেকে অন্য কোনো কম্পোনেন্ট বের করতে কমই দেয়। সেক্ষেত্রে আমার এই অর্থাৎ বাহুর দৈর্ঘ্য লাগবে n, বাহুর সংখ্যা লাগবে, এবং বাকি কম্পোনেন্টগুলো আমাদের ধ্রুবক। এই সূত্রটা হচ্ছে n a স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইন্টু কট 180/n, অর্থাৎ সংখ্যাকে বাহু সংখ্যাকে বাহুর দৈর্ঘ্যর বর্গের সাথে গুণ দিয়ে 4 দিয়ে ভাগ করব, এবং কট 180কে বাহু সংখ্যা দিয়ে ডিভাইড করব। সেক্ষেত্রে আমার এটা হচ্ছে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। বহুভুজের মূলত এই পার্টটা মনে রাখলে আমরা সিকিউতে যা যা আছে তা আনসার করতে পারবো, এবং এই পার্টগুলো মনে রাখলে আমরা এমসিকিউর থিওরি ক্লিয়ার রাখতে পারবো। আমাদের 16.2 নিয়ে আলোচনা মূলত এইটুকুই। এখন আমরা আলোচনা করব 16.3 অর্থাৎ বৃত্ত নিয়ে। দেখতেই পাচ্ছ বোর্ডে, জাস্ট এই 4টা টপিক যদি আলোচনা করি তাহলে আমাদের 16.2 চ্যাপ্টারটা 16.3 চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। কারণ বৃত্ত নিয়ে অত বেশি আলোচনা করার তেমন কিছু নেই। বৃত্তে জাস্ট তুমি ধরো একটা বৃত্ত আঁকার জন্য তোমার কি কি লাগবে, একটা সেন্টার অর্থাৎ কেন্দ্র লাগবে, এবং একটা রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ লাগবে। এখন বৃত্তের দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে তার ব্যাস, ব্যাসকে আমরা ডায়ামিটার ডি দিয়ে প্রকাশ করি, এবং ব্যাসার্ধ একে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। এখন আমাদের ব্যাস সাধারণত হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ আমাদের ব্যাসার্ধ হচ্ছে আমার ব্যাসের অর্ধেক। এগুলো আমরা ছোটকাল থেকে জানি। তবে আমার বৃত্তের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আমার পাই। বৃত্তের প্রত্যেকটা মান বের করার জন্য আমার একটা নির্দিষ্ট ধ্রুবক প্রয়োজন হয়, সেটা হচ্ছে পাই। এখন পাইয়ের মান তোমরা সবাই জানো, ফিক্সড 3.1416 ডট ডট ডট। তবে আমার জাস্ট এইটুকু মনে রাখি 3.1416। যদি তুমি পাইয়ের এই মানটা মনে রাখো তাহলে প্রত্যেক জায়গায় পাই নিয়ে যে যে হিসাব নিকাশ তুমি সেগুলো বের করতে পারবা। এখন আমার পরিধির ক্ষেত্রে আমার এই মানগুলো কেন লাগবে? আমার বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। এখন বৃত্তের পরিধি যদি আমি বের করতে পারি তাহলে এই বৃত্তের পরিধি আমার কত ডিগ্রি কভার করে? আমরা জানি বৃত্তের কেন্দ্রে টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে। বৃত্তের টোটালটা আমার কেন্দ্র থেকে একবার ঘুরে আসলে আমার 360 ডিগ্রি কভার করে, অর্থাৎ 360 ডিগ্রি কভার করার জন্য আমার বৃত্তের বাইরে যে পরিধিটা, এটা তো কি আমার একটা এক প্রকারের দৈর্ঘ্য না? 360 ডিগ্রি ঘুরলে আমার বৃত্ত কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে? 2πr তার পরিধির সমান। এখন তুমি দেখো এখানে একটা বৃত্ত আছে, টোটালটার জন্য যদি 360 হয়, ধরো কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলো এবং রেডিয়াস হচ্ছে আর, সেক্ষেত্রে আমার এই যে এই সরণটা, এটা ধরে আমার কত? এস। তাহলে আমার এই এস সরণটা আমার কিভাবে পাবো আমি? আমার এখানে 360 ডিগ্রির জন্য অতিক্রম করে কত? 2πr। তাহলে 1 ডিগ্রির জন্য অতিক্রম করবে 2πr/360 ডিগ্রি, এবং থেটা ডিগ্রির জন্য অতিক্রম করবে θ/360 ডিগ্রি ইন্টু 2πr। অর্থাৎ থেটাকে 360 দিয়ে ভাগ করে আমি পরিধি দিয়ে যদি গুণ করি তাহলে আমি আমার কিসের মান পাবো? এস এর মান। তাহলে এস সমান সমান 2πr θ/360। এখন 2 আর 360কে তুমি চাইলে কাটাকাটি করতে পারো, চাইলে নাও করতে পারো, অর্থাৎ অথবা এভাবে ক্যালকুলেশন করতে পারো। এস এর মান কত? 360, 2πr থেটা ডিভাইড বাই 360। এটা আমার থিটা আমার ডিগ্রি এককে বসাইতে হবে। এইগুলো আমার বৃত্তচাপের দৈর্ঘ্যের। এবার বৃত্তের ক্ষেত্রফলের পালা। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমার একেবারে সিম্পল, পাই ইন্টু আর স্কোয়ার। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে আমার এটুক যদি হয় রেডিয়াস, তাহলে আমার বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এখন বৃত্তের ক্ষেত্রফল আমার কত ডিগ্রি কভার করে? সেম, আমার কেন্দ্র থেকে 360 ডিগ্রি ঘুরে আসলে যতটুকু এরিয়া সেইটুকু আমার কভার করে আমার পাই আর স্কোয়ার। তাহলে আমার 360 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য আমার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এখানেও সেম, ধরো আমার কেন্দ্র থেকে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলে আমার এইটুকু একটা ক্ষেত্র। এখন এই ক্ষেত্রটার ক্ষেত্রফল আমি কেমনে নির্ণয় করব? আমার 360 ডিগ্রির জন্য কত?
পাই আর স্কোয়ার। তাহলে আমার থিটা ডিগ্রির জন্য কত, আমরা এই ম্যাথটা যেই নিয়মে করছিলাম, এই সূত্রটা যেই নিয়মে বের করছি, সেম নিয়মে আমরা এই সূত্র বের করতে পারি না? তাহলে থিটা সমান কত, পাই আর স্কোয়ার থিটা বাই 360, অথবা এটাকে আমরা থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার এভাবে বের করতে পারি। অর্থাৎ আমার বৃত্তচাপ বা বৃত্তগলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার থিটা বাই 360, অথবা থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে থিটা ডিগ্রির জন্য ক্ষেত্রফল, সেটার জন্য আমি 360 দিয়ে ভাগ করতেছি, কারণ টোটালটা পুরাটা ক্ষেত্রফল কত, 360-এর জন্য আমার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে থিটার জন্য কত, সেটা আমার ঐকিক নিয়মের মাধ্যমে উপরে আসে। ঐকিক নিয়মের ম্যাথগুলো আমরা ছোটকালে শিখছি, এখানে একটা ঐকিক নিয়মের এক্সাম্পল দেওয়া আছে। আমরা এই ম্যাথটা যে নিয়মে করছি, এই ম্যাথটা আমরা সেম নিয়ম, সেই সেম নিয়মে করব, যার ফলে আমি আমার বৃত্তের পরিধি, বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তের ক্ষেত্রফল এবং বৃত্তচাপের অথবা বৃত্তকলার ক্ষেত্রফল, এই 4টা কম্পোনেন্ট আমি বের করতে পারছি। এবং এই 4টা থেকে আমার এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথ আসে। এবং এই চ্যাপ্টারকে যদি তুমি দেখতে যাও, অনুশীলনের জাস্ট 9টা ম্যাথ, এই সূত্র থেকে ডিরেক্টলি 4-5টা ম্যাথ এসে পড়ে। এবং বাকি কিছু ম্যাথ আছে ঘোরানো পেঁচানো, সেগুলো আমি যখন সিকিউ সলভ করব তখন সেইখানে আলোচনা করব। এখানে আমি আপাতত 16.3-কে এর মধ্যে শেষ করতেছি। আমরা চলে আসছি আমাদের 16 চ্যাপ্টারের একেবারে লাস্ট পার্টে, অর্থাৎ 16.4 চ্যাপ্টারে। 16.4 চ্যাপ্টারে মূলত আলোচনা করা হচ্ছে আমাদের ঘন বস্তু নিয়ে। ঘন বস্তু বলতে বোঝায় এমন বস্তু যার দৈর্ঘ্য প্রস্থর সাথে সাথে আরেকটা ডাইমেনশন আছে, যেটা হচ্ছে তার উচ্চতা। অর্থাৎ 3 ডাইমেনশনাল বস্তুগুলোকে আমাদের বলে হচ্ছে ঘন বস্তু। আমরা এতক্ষণ পরে আসছি ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদির ক্ষেত্রফল, অর্থাৎ যার জাস্ট দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, একটা নির্দিষ্ট তলে সে বিচ্ছুরিত। এখন তার ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল পাই, তবে আমার ঘনবস্তুর ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল তো পাবোই, তার সাথে আরেকটা কম্পোনেন্ট পাবো, সেটা হচ্ছে তার আয়তন। আমরা প্রথমে কথা বলবো হচ্ছে আয়তাকার ঘনবস্তু নিয়ে। আয়তাকার ঘনবস্তু বলতে বোঝায় এমন একটা ঘনবস্তু যার 3টা কম্পোনেন্টই আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ b এবং উচ্চতা c। অর্থাৎ আমি তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে a, b এবং c দ্বারা প্রকাশ করলাম। এখন ধরি এটা আমার a, এটা বি এবং এটা সি। এইটা বি হলে এটাও বি, এটা এ হলে এটাও এ, এবং এটা সি হলে এটাও সি। এখন এই ক্ষেত্রে আমার প্রথমে যে মানটা হিসাব করা লাগবে সেটা হচ্ছে তার সমগ্র তলের ক্ষেত্রফল। এখন কথা হচ্ছে আমরা এতক্ষণ জাস্ট ক্ষেত্রফল বের করে আসি, তবে সমগ্র তল, এই বক্রতল ইত্যাদির ক্ষেত্রফল আমরা এখনো বের করে আসি কি নাই, শিখছি, তবে আমরা তার জাস্ট নামটা জানি না। আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বোঝায়, সাপোজ আমার এই রুমটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু, সেক্ষেত্রে আমার এখানে কয়টা তল আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা এবং 6টা। টোটাল 6টা তল নিয়ে আমাদের একটা ঘনবস্তু তৈরি হয়। এবং সেই ক্ষেত্রে ঘনবস্তু বলতে একটা আয়তাকার ঘনবস্তু তৈরি হয়, এবং সেই ক্ষেত্রে আমার প্রতিটা ধারের ডিফারেন্স হয়, প্রতিটা ধারের দৈর্ঘ্য হয় আলাদা। ধরো আমার এখানে যদি আমি এটা সমগ্র তলের ক্ষেত্রফল বলতে এই 6টা তলের ইন্ডিভিজুয়াল ক্ষেত্রফলের যোগফলকে বোঝায়। ধরো আমার এই আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে যদি আমি সেটা হিসাব করতে চাই, তাহলে নিচের তলটা অর্থাৎ এই তলের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এবি। এই যে এই তলটার ক্ষেত্রফল কত, প্লাস বিসি, এবং আমার লাস্টলি সামনের যে তলটা আছে সি এবং এ সম্বলিত, এটার ক্ষেত্রফল হচ্ছে প্লাস সি এ। এখন ভাই আপনি তো সামনের গুলা নিলেন, পিছনের গুলা তো নিলেন না। এখানে যে আমাদের পিছনেও কয়েকটা তল আছে, এইটার পিছনের তল হচ্ছে এটা, এইটার উপরের তল এটা, এবং এইটার পাশের তল হচ্ছে এটা। এখন এগুলাকেও তো আমরা হিসাব করতে হবে। এখন এদের ক্ষেত্রফল কি চেঞ্জ হবে? আমার এখানেও ধার হচ্ছে এ আর বি, এখানেও ধার কত এ আর বি, তাহলে সেক্ষেত্রে আমার এখান থেকে আমি 2ab পাবো, এখান থেকে পাবো 2bc, এবং এখান থেকে পাবো 2ca। অর্থাৎ যেই ক্ষেত্রফলগুলো আমরা হিসাব করছিলাম তাদেরকে 2 দিয়ে গুণ করে দিলে তো আমি তার অন্যান্য যেই ইয়াগুলো আছে, তলগুলো আছে, যেগুলো তার সাথে পুরো সেম টু সেম, তাদের ক্ষেত্রফল পাবো। সেক্ষেত্রে আমার টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। আমি প্রত্যেকটা পার্ট থেকে 2 কমন নিয়ে নিছি, তাহলে আমার ক্ষেত্রফল কত হয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এখন কথা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল পাইলাম, এখন আমাদের বের করতে হবে আয়তন। আয়তন বের করা আর ক্ষেত্রফল বের করার মধ্যে জাস্ট একটাই ডিফারেন্স, আয়তনে আমার 3টা জিনিস গুণ করা লাগতো এবং ক্ষেত্রফলে আমার 2টা জিনিস গুণ করা লাগে। অর্থাৎ আয়তনে আমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই 3টাকে আমার আয়তনের ক্ষেত্রে গুণ করা লাগে। আমার এখানে যদি দৈর্ঘ্য হয় এ,
প্রস্থ হয় বি এবং উচ্চতা হয় সি, তাহলে আমার এটার ক্ষেত্র আয়তন হবে এ বি সি, অর্থাৎ এ ইন্টু বি ইন্টু সি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। লাস্টলি আমরা যদি দেখতে চাই কর্ণ, আয়তাকার বস্তু, আয়তাকার ক্ষেত্র, ধরুন এটা একটা আয়তাকার ক্ষেত্র এ বি, এটা এ হলে এটাও এ, এটা বি হলে এটাও বি। এই ক্ষেত্রে তার কর্ণ কত ছিল? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমার এটার ক্ষেত্রফল কর্ণ ছিল রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমার ঘনবস্তুর ক্ষেত্রে জাস্ট এ আর বি না, আমার একটা সি আছে। এখন এটা ডিরাইভ করা যায়, তবে আমি জাস্ট তোমাদের বেসিক ক্লাসে অত ডিটেলসে যাইতে চাচ্ছি না, আমি জাস্ট সূত্রটা লিখে দিই। এটা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমাদের আয়তাকার ক্ষেত্রে আমার কর্ণ ছিল রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমার আয়তাকার ঘনবস্তুর কর্ণের ক্ষেত্রে আমার একটা এক্সট্রা ডাইমেনশন আছে, ওই ডাইমেনশনটা স্কোয়ারও এর ভিতরে রুটের ভিতরে যোগ হবে, এটাই ডিফারেন্স। এরপর আমরা পড়বো হচ্ছে আমাদের ঘনকার বর্গাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু আর বর্গাকার ঘনবস্তু পুরাটাই সেম। আমার বর্গাকার ঘনবস্তুতে জাস্ট পার্থক্যটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যে কোনো রকম হইতে পারে, তবে আমার বর্গাকার ঘনবস্তুতে আমার দৈর্ঘ্য যা, প্রস্থ যা, উচ্চতাও তো, অর্থাৎ সবগুলা ধারের অথবা সবগুলা বাহুই হচ্ছে আমার সেম দৈর্ঘ্য বিশিষ্ট। ধরি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, সেক্ষেত্রে আমার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল এখানে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এখানে এ বি সি ছিল তাই আমি এই মানগুলা পাইছি। এখন আমি বিসি এর জায়গায় এ এবং এ দিয়ে রিপ্লেস করি, তাহলে আমার কি হয়? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 6a হোল স্কোয়ার। এটা কিন্তু আরেকভাবে জাস্টিফাই করা যায়। ধরো আমার এই তলটা, এটার ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। এরকম সেম টু সেম 6টা তল আমার বিদ্যমান একটা ঘন বস্তুতে, একটা ঘনকে অথবা বর্গাকার ঘনবস্তুতে, সেক্ষেত্রে আমার 6টা তলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ 6a স্কোয়ার। এটা হচ্ছে আমার বর্গাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। এরপরে তার আয়তন, আয়তনের ক্ষেত্রে আমি কোনো কথাই বলবো না, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান সমান এ কিউব। বর্গরে আমরা বলি স্কোয়ার, তার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। আমরা বর্গাকার ঘনবস্তুরে বলি হচ্ছে ঘনক বা কিউব, ইংলিশে বললে হয় কিউব, এবং এটার ক্ষেত্রফল হচ্ছে, এটার আয়তন হচ্ছে এ কিউব। তাই নামের সাথে কিন্তু এদের মিল আছে, যার কারণে আমরা এদের স্টাডি করতে আরো বেশি সুবিধা পাবো। এবং কর্ণের ক্ষেত্রে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং সি স্কোয়ারের যোগ আমার কি হবে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 3a স্কোয়ার। 3 এর উপরে রুট গেলে হয় রুট 3, এ স্কোয়ারের উপরে রুট গেলে হয় স্কোয়ার আর রুটে কাটাকাটি থাকে শুধু এ, অর্থাৎ রুট 3a। এটা হচ্ছে আমার বর্গাকার ঘনবস্তুর 3টা কম্পোনেন্টের মান, যেগুলো আমার ম্যাথের জন্য লাগবে: সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণ। এরপরে আমরা আমাদের নতুন পড়াশোনা, এই পড়াশোনা এর আগে আমরা কখনো কোনো ক্লাসে করিনি, সেটা এখন দেখার চেষ্টা করবো। সেটা হচ্ছে সিলিন্ডার। এখন একটা সিলিন্ডার বলতে আমাদের মাথায় অনেক প্রকারের আইডিয়া আসতে পারে, তবে আমি যদি তোমাদের একেবারে রাফলি বুঝি, একটা সিলিন্ডার বলতে মূলত এই কাঠামোটাকে বোঝানো হয়, যার এখানে একটা বক্রতল আছে, যার উপরে এবং নিচে গোলাকার সারফেস আছে। এখন এইটা কিন্তু আমার আদর্শ ঘনকার বস্তু না, কারণ এটা ভিতরের দিকে ফাঁপা আছে। আমার এই মার্কারটা একটা ঘনবস্তু। সেম টু সেম আমরা যদি এটাকে চিন্তা করি, তাহলে আমরা উপরে একটা সার্কেল, এই সার্কেলের রেডিয়াস ধরি আর, এবং এটা একটা হাইট আছে, সেই হাইটটা হচ্ছে এইচ। এখন এই আর আর এইচ কে ইউজ করে আমি সিলিন্ডারের বিভিন্ন কম্পোনেন্টের মান বের করতে পারবো। প্রথমে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল বলতে মূলত বোঝায় হচ্ছে আমার এই সারফেসটা, আমার এই যে সারফেসটা আছে উপরের এবং নিচের সার্কেল বাদে আমার যেই বাঁকানো সারফেসটা আছে, এইটাকে বোঝায় হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। আমার এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। 2πr/h। এখানে আমার পরিধি হচ্ছে 2πr এবং 2πr আমার h বার আছে, যার মানে আমার এটা ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। এখন যদি বুঝতে না পারো, তাহলে আমি সাজেস্ট করবো এর মানটা মুখস্থ করে নাও, কারণ এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। সেখানে আমার এই বিষয়টা কাজে লাগবে। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে বোঝায় বক্রতলের ক্ষেত্রফল প্লাস উপরে এবং নিচের বৃত্তগুলোর ক্ষেত্রফল। এখন উপরে বৃত্তের ক্ষেত্রফল কত? πr², নিচেরটাও πr², তাহলে 2πr² প্লাস বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। এই দুইটা থেকে 2πr কমন নিলে আমার কি হয়?
এখানে থাকে একটা আর প্লাস এখানে থাকে এইচ, অর্থাৎ সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, সরি, সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর ব্র্যাকেট আর প্লাস এইচ ব্র্যাকেট ক্লোজ, 2 পাই আর ব্র্যাকেট আর প্লাস এইচ ব্র্যাকেট ক্লোজ। এগুলো আমার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন আসি আমি আয়তন। আমার এই উপরে এই জায়গাটার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। এবং এই পাই আর স্কোয়ার যদি আমি এইচ বার ক্যালকুলেট করি তাহলে গিয়ে কি আমি আমার এই পূর্ণ মাত্রার এই সিলিন্ডারটার আয়তন পাবো না? পাই আর স্কোয়ারকে আমি এইচ বার গুনবো, তাহলে আমার এটা ক্ষেত্রফল আয়তন কি হবে? পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে আমার সিলিন্ডারের অথবা বেলনের, এটার আরেকটা নাম হচ্ছে বেলন। বেলন দেখে তোমরা কনফিউজ হয়ে না, কারণ বেলন যা বেলন তাই সিলিন্ডার, এর একটা ব্যাসার্ধ থাকে, একটা উচ্চতা থাকে। এর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, এর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এবং এর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আমাদের 16.4 অর্থাৎ পুরো পরিমিতি চ্যাপ্টারটায় মূলত এই পড়াশোনাগুলোই ছিল। তোমরা যদি বেসিক ক্লাস করার পর বোর্ডের কতগুলো কোয়েশ্চেন সলভ করো এবং সেই অনুযায়ী তোমার প্রবলেম গুলো ফাইন্ড আউট করে তা আবারও প্র্যাকটিস করো আমার এই বেসিক ক্লাসগুলো দেখে, তাহলে আশা করি তুমি এর থেকে একটা ভালো আউটপুট পাবো। এবং আমার চেষ্টা থাকবে এই 16 পয়েন্ট চ্যাপ্টারটা পুরোটা, যেহেতু বেসিক ক্লাস দিয়েছি, এই পুরো চ্যাপ্টারটার উপরে একটা ওয়ান শট সিকিউ সলভ ক্লাসের আয়োজন করবো, যাতে তোমরা বেসিকের পাশাপাশি সিকিউতেও পরিপক্ক হইতে পারো এবং পরীক্ষায় আনসার করে আসতে পারো। আজকের জন্য এইটুকুই। তোমাদের সাপোর্টের জন্য ধন্যবাদ এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি সামনেও আমাদের সাথেই পাবো। এবং যে কোনো প্রয়োজনে, ধরো আমার পার্সোনাল মেন্টরশিপ যদি প্রয়োজন হয় তোমার, তাহলে সেক্ষেত্রে ক্যাপশনে দেওয়া নাম্বারে কল করলে তুমি আমাকে অ্যাভেলেবল পেতে পারো। এবং আজকে আমি এইটুকুই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।